রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজকে আমরা কেতুনগর নামের একটা বেশ অদ্ভুত রহস্যময় গ্রামের গল্প নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে এই গ্রামের পটভূমিতে লেখা একটা গল্পের কিছু অংশ আছে। গল্পটা শুরু হচ্ছে 6 বন্ধুকে নিয়ে, রুহি, সিদ্ধার্থ, আয়ান, তুলিকা, ঋষেশ আর সোনিয়া। ওরা এই শহরের ব্যস্ততা থেকে দূরে ছুটি কাটাতে এই গ্রামে এসে হাজির হয়। ঠিক। আর কেতুনগর গ্রামটা শুধু যে পুরনো জমিদারি বা কুসংস্কারের জন্য পরিচিত তা কিন্তু নয়। ওখানে নানা রকম অদ্ভুত নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটে, কুখ্যাতই বলা চলে। তাই নাকি? হ্যাঁ, আর গল্পের শুরুতেই কিছু জিনিস যেন একটু খটকা লাগায়। যেমন ধরুন, গ্রামের ঢোকার মুখে হঠাৎ একটা তালগাছ গজিয়ে ওঠা। রাতারাতি? হ্যাঁ, অনেকটা সেরকমই। বা ধরুন, একটা পরিত্যক্ত ফ্ল্যাট বাড়ি, তার ছাদে এক অচেনা বুড়ো লোকের ছায়া দেখা। এইগুলো শুরু থেকে একটা অশুভ কিছুর ইঙ্গিত দেয়। ঠিক। তাহলে আজকে আমরা এই গল্পের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব যে এই অভিশাপটা ঠিক কি, বন্ধুরা ওখানে গিয়ে কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল, আর শেষমেশ কি হলো। চলুন এই রহস্যটা একটু খোঁজা যাক। তো বন্ধুরা এসে উঠেছিল একটা বেশ পুরনো গেস্ট হাউসে। পাশেই ছিল ওই পরিত্যক্ত ফ্ল্যাট বাড়িটা, যেটা ওদের চোখে পড়েছিল। আর সোনিয়া ছাদে একজনকে দেখতে পাই বলছিলেন, একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ। হ্যাঁ, আর রাতের বেলা গ্রামেরই একজন বিভূতি কাকু, তার কাছে ওরা শোনে যে বাড়িটা নিয়ে প্রচুর অশুভ কথা চালু আছে। আগে নাকি ওখানে নানান তান্ত্রিক কাজকর্ম হতো। ও বাবা! এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ভয়ের দিকে মোড় নেয়, বিশেষ করে যখন তুলিকা ওই তালগাছটার নিচে একটা মুন্ডহীন মহিলার মূর্তি দেখে ফেলে। মারাত্মক। পরের দিন ওরা কিছুটা হয়তো উত্তেজনা থেকেই ওই ফ্ল্যাটে যায় ইউটিউবের জন্য কিছু ফুটেজ নিতে। হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা যেমন করে আর কি। ঠিক। ভেতরে ঢোকার পরেই ওরা একটা অজীব ঠান্ডা হাওয়া অনুভব করে। দেওয়ালে লাল ছোপ ছোপ দাগ, পোড়া ধূপকাঠি, ছাই, এগুলো সবই যেন কোনো খারাপ আচারের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেঝের ওপর আঁকা একটা অদ্ভুত গোল চিহ্ন, একটা বৃত্ত। ঋষেশ যেই না সেটা ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে ঘরের সব দরজা জানালা দড়াম করে খুলে যায়। একটা গায়েবী আওয়াজ শোনা যায়, আর ঋষেশ হাওয়া উধাও, কোনো ট্রেস নেই। একদম। এটাই গল্পের একটা বড় মোড়। কোনো নিষিদ্ধ জিনিসের গভীরে গেলেই যে নিজেকে হারিয়ে ফেলার একটা ঝুঁকি থাকে, সেটাই যেন স্পষ্ট হয়ে ওঠে। ঋষেশ নিখোঁজ হওয়ার পর তো বাকিরা একেবারে দিশেহারা। গ্রামের যিনি মরল, তিনি জানান যে ওই বৃত্তটা আসলে নিষিদ্ধ। ওখানকার অতৃপ্ত আত্মারা নাকি রক্ত চায়। ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আর পরিস্থিতি আরও জটিল হয় যখন তুলিকার ব্যবহার পাল্টাতে শুরু করে। ওর গলার আওয়াজ অন্যরকম হয়ে যায়। সে বলতে থাকে, ওরা সবাই ফিরবে, 7টা মাথা চাই। এটা শুনেই বোঝা যায় যে ব্যাপারটা সাধারণ ভয়ের চেয়েও অনেক গভীর। এখানেই রহস্যটা আরও ঘনীভূত হয়। বন্ধুরা তখন কেতুতন্ত্র চক্র বলে একটা পুরনো বই খুঁজে পায়। ও আচ্ছা। তাতে দৈত্যমণ্ডলী নামে একটা প্রাচীন তান্ত্রিক দলের কথা লেখা আছে। ওরা নাকি দেবতার আড়ালে ব্যাফোমেট বলে এক সত্তার পুজো করত। এই ব্যাফোমেটের চেহারাটা অদ্ভুত, অর্ধেক ছাগল অর্ধেক মানুষ। ব্যাফোমেট ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ইতিহাসে নানা ব্যাখ্যা আছে। কেউ বলে জ্ঞানের প্রতীক, কেউ বলে দ্বৈততার, আলো আর অন্ধকারের যে দ্বন্দ্ব, সেটার সাথে বেশ মিলে যায়। ওদের বিশ্বাস ছিল 7টা মাথা যদি উৎসর্গ করা যায়, তাহলে কোনো এক বিশেষ আত্মার পুনর্জন্ম হবে। 7টা মাথা? আর বন্ধুরাও তো ঋষেশকে বাদ দিলে 5 জন, আর আগে একজন, তাহলে কি ওরা নিজেরাই সেই 7 জন? ঠিক এই সন্দেহটাই ওদের মনে দানা বাঁধে। এরপর গল্পটা একটা নতুন মোড় নেয় যখন ওরা স্বপ্নযোগ আশ্রমে যায়। সেখানে গিয়ে ওরা ধ্যান করে আর নিজেদের আগের জন্মের কথা জানতে পারে। নিজেদের অতীত জন্ম কিরকম? হ্যাঁ, রুহি নাকি ছিল এক মায়াবী নর্তকী, সিদ্ধার্থ ছিল গুপ্তচর, আয়ান এক অভিশপ্ত বালক,
সোনিয়া এক বিধবা যাকে পুড়িয়ে মারা হয়েছিল। ওরা বুঝতে পারে ওদের নিজেদের অতীতের কোনো না কোনো অতৃপ্তি বা ভুলের জন্যই এই ছায়ারা মানে অশুভ শক্তিগুলো ওদের দিকে আকৃষ্ট হচ্ছে। তার মানে এই ছায়াগুলো আসলে ওদের নিজেদেরই অতীতের প্রতিচ্ছবি বা ভুলের ফল। অনেকটা তাই। ওই অতৃপ্তিগুলোই অভিশাপটাকে আরও জোরালো করে তুলছিল। এরপর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অগ্নিযজ্ঞের আয়োজন করা হয়। সেখানে প্রত্যেক বন্ধুকে তার নিজের অতীতের ওই ছায়ার মুখোমুখি হতে হয়। বেশ কঠিন পরিস্থিতি। অবশ্যই। আর তুলিকা, যে তখন ওই ছায়ার প্রভাবে ছিল, সে জানায় যে একজনকে আত্মত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত কূর্ম নামে একটা মূল ছায়া বা সপ্তম ছায়াকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধার্থ নিজের জীবন দেয়। উফ, বিরাট একটা ত্যাগ। হ্যাঁ, ওর এই ত্যাগ বাকি বন্ধুদের পথ দেখায়। তখন মনে হচ্ছিল যেন সব শেষ, অভিশাপ কেটে গেছে। কিন্তু না, মানে আরও কিছু ছিল। ওরা বুঝতে পারে আসল সমস্যাটা আরও গভীরে। শূন্যের দ্বার বলে একটা জায়গা, হয়তো বাস্তব আর অবাস্তবের সীমারেখা, সেটা পেরিয়ে ওরা মুখোমুখি হয় অনেক্ষা নামে এক আদি সত্তার। অনেক্ষা, সে আবার কে? এই অনেক্ষা আসলে কেতুদেবের চেতনা থেকে জন্ম নেয়া এক আদিম ছায়া। মানুষের মনে জমে থাকা দীর্ঘদিনের ঈর্ষা, প্রতিশোধ, ব্যর্থ প্রেম, এই গভীর অনুভূতিগুলোরই প্রতীক সে। তার মানে একেবারে মূল উৎস। একদম। তবে এখানে বন্ধুরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। ওরা অনেক্ষাকে ভয় পায় না বা ঘৃণা করে না, বরং ওর কষ্ট, ওর একাকিত্বটা বোঝার চেষ্টা করে। এই সহানুভূতি, এই ভালোবাসা, সেটাই ওকে মুক্তি দেয়। হ্যাঁ, অভিশাপটা যেন আশীর্বাদে বদলে যায়। কেতুনগরে শান্তি ফিরে আসে, আর অর্কেশ নামে একটা শিশুর জন্ম হয়, যা একটা নতুন যুগের প্রতীক। বাহ, তাহলে তো হ্যাপি এন্ডিং। আংশিকভাবে, কারণ গল্পটা ঠিক এখানে শেষ হয় না। ও, অনিক্ষা চলে গেলেও তার রেখে যাওয়া একটা উত্তরাধিকার বন্ধুদের ওপর বর্তায়। ওদের ওপর নতুন দায়িত্ব আসে কেতুনগরের রক্ষক হওয়ার। আলো আর ছায়ার মধ্যে যে ভারসাম্য, সেটা বজায় রাখার দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে কেতুনগরের গল্পটা শুধু ভয় বা অভিশাপের গল্প নয়। এটা আসলে নিজেকে চেনা, নিজের অতীতকে, নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে নেওয়ার একটা জার্নি। সিদ্ধার্থের ত্যাগ অবশ্যই বড়, কিন্তু শেষ মুক্তিটা আসে সহানুভূতি আর ভালোবাসা দিয়ে। একদম ঠিক। গল্পটা শেষ হচ্ছে একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়ে। বন্ধুরা এখন রক্ষক, আলো আর ছায়ার ওই সূক্ষ্ম ব্যালেন্সটা রক্ষা করার দায়িত্বে। কিন্তু এটা একটা প্রশ্নও রেখে যায়, তাই না? কি প্রশ্ন? অভিশাপ কি সত্যিই পুরোপুরি শেষ হয়, নাকি শুধু তার চেহারা বদলায়? আলো আর ছায়ার এই সহাবস্থান রক্ষা করাটা বাস্তবে কতটা কঠিন হতে পারে, এই ভাবনাটা কিন্তু থেকেই যায়। সত্যি ভাবনার বিষয়।